তো জাগিয়ে দিলে তো। চলো দেখি। বাবা, আমার মামুনি জেগে গেছে, খিদে লেগেছে। মামুনি এসো, কোলে এসো। এক্ষুনি কেটি মামনির জন্য দুধ তৈরি করে দিচ্ছি, না হলে ঘর তোলপাড় করে দেবে। শো মা, একটু শো, এক্ষুনি আসছি। বাবা, কিসের গন্ধ আসছে? গন্ধ? ও হো, সর্বনাশ, রান্না পুড়ে গেছে। এই নাও বাবা। ধন্যবাদ। কয়লা হয়ে গেছে। বাবা, আমাদের খাবার পুড়ে গেছে। এটা তোমার তখনকার খেলার ফল, পুড়ে গেছে। খেয়ে এবার। বাবা, আর কোনো খাবার নাই? দেখছো না পুড়ে গেছে? দেখি ওর দুধটা আগে তৈরি করি। কোথায় গেল? বাবা, আমার খিদে লেগেছে। আমারও লেগেছে, দাঁত কামড়িয়ে রাখো। ম্যাচটা যে কোথায় রেখেছে? ধরো বাবা। কি করে যে জ্বালাবো। বাবা, প্রসাব লেগেছে। একটুখানি চেপে রাখো। না, ও খুব লেগেছে বাবা। দেখছো না কাজ করছি, ধৈর্য ধরো। পারছি না। থামো না, মরে তো যাবে না। ওই বাবা, ওই কোথায় যে রেখেছে কিচ্ছু পাওয়া যাচ্ছে না খুঁজে। সম্ভব কই, কোনোটাই তো পাচ্ছি না। কলিং বেল বাজছে। বাবা, বোধহয় মা এসেছে। মা এসেছে। গায়ে দাও, ঠান্ডা লাগবে। বাবা, আমার মা এলো না কেন? জানি না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিল ওই যে উপরে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ও বাবা, খুব প্রসাব লেগেছে। এই যাও যাও যাও, দৌড়ে যাও, দৌড়ে যাও, জলদি এসো। যাও। বাবা, ডিম মাত্র দুটো আছে। রুটি আছে? রুটি? হ্যাঁ। আচ্ছা, দেখি। কি হলো, রুটি আছে কি না? রুটি আছে বাবা। খুব খিদে পেয়েছে তাই না বাবা? জি হ্যাঁ। তুমি কেটিকে দুধ খাওয়াতে পারবে? পারবো বাবা। এদিকে এসো, এসো দেখি। না, তুমি তোমার বোনকে দুধ খাওয়াতে থাকো, আমি খাবার তৈরি করে নিয়ে আসছি। আমরা দুজনে একসাথে বসে মজা করে খাবো। হ্যাঁ, তবে কথা হলো রুটি খেয়ে পেট ভরিয়ে ফেলো না বাবা। হ্যাঁ ঠিক আছে বাবা। নাও, ধরো, খাও তো দেখি।
বাই বাবা। বাবা আজ রাতে ঘুমাচ্ছ না কেন? আমার রুমে যাও, অ্যালবাম হাতে নিয়ে তোমার দাদি ফুপুর ছবি দেখতে থাকো। ও ঘরে যখন যাবো একে একে সবগুলো আমাকে দেখাবে, ঠিক আছে? যাও বাবা। আমার মামা, আমার ফুপু, আমার নানি, এটা আমি নিজে, এই যে আমার মায়ের ছবি। কুকুর বিড়ালের মতো এমনি ঝগড়া করেছে যে শেষ পর্যন্ত বাধ্য করেছে তালাক নিতে। এত দূর গড়িয়েছে? জি হ্যাঁ। আপনি কি নিশ্চিত যে বাচ্চাদের লালন পালন করতে পারবেন? হ্যাঁ আমি তো। এক মিনিট প্লিজ, এই বিষয়ে আমরা একমত হয়েছি। সম্মতিপত্র এ লিখেছে এবং দস্তখত করেছে, সাক্ষী উপস্থিত আছে, এই নিন। ঠিক আছে, এসব সত্ত্বেও শেষবারের মতো আমি আপনাদের দুজনকে উপদেশ দিচ্ছি, সন্তানদের দিকে তাকান, এসব মনোমালিন্য ভুলে গিয়ে ঘরে ফিরে যান। এতদিন যে সাথে সংসার করেছি অনেক হয়েছে, সারা জীবন পস্তাতে হচ্ছে, আর ভোগান্তির দরকার নেই। ভোগান্তিরা কি দেখেছে, এসে আরো ভোগান্তি তোমার হবে, দেখো। এরপর আর ফিরে আসার উপায়ও থাকবে না। যদি ফিরে আসতেই চাইতাম তালাক দিতাম না। আমি তোমাকে তালাক দিচ্ছি, এটা মনে রেখো। তুমি না, বরং আমি তোমার হাত থেকে মুক্তি পাচ্ছি। জলদি করো, লজ্জা পাওয়ার আগেই তুমি এখানে দস্তখত করো। দাও, এক্ষুনি দিয়ে দিচ্ছি। তেলে পানিতে মিশখানা যেমনি, তেমনি তোমার সঙ্গে সংসার করা অসম্ভব। ফিরে আসলে আর জায়গা পাবে না, এটা নিশ্চিত থেকো। আহারে, তোমার সে হাজতখানে ফিরে যেতে আমার কলজে ফেটে যাচ্ছে। ঠিক আছে, দেখবো। আমিও দেখবো। ভাইজান খোদার কসম দিয়ে বলছি, হার্ট ফেল করার আগে আমাকে এর হাত থেকে বাঁচানো। দুঃখিত। ঠিক আছে, দস্তখত দিন। কি হলো, নাস্তা খাচ্ছ না যে? ড্রেস পরে নিয়ে এক্ষুনি আসছি। কষ্টটা করেছে, হাতি হয়ে ঢুকে চামচিকা হয়ে বেরিয়েছে। কি হলো? কেন এমন করছো? নাও। এবার কার পিছনে লেগেছো? কি বললে? চা খাচ্ছ খাও, বড়দের কথার মধ্যে নাক গলিও না। কানের দোষ, আমি কি করব? কানে আসছে। কানে তুলো দাও। চাইছি না, দেরি হয়ে যাবে। কয়েকটা রুটি দিদি, পথে খেয়ে নিও। না, খেলা আছে, পেট ভারী করতে চাই না। খোদা হাফেজ। দেখেছো, খেলার নেশাতে ছেলেটা একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কোনো খবর আসেনি? না, মনে হয় রাগ করেছে। যখন থেকে মেয়েটা ঘরে ফিরে এলো তখন থেকেই তার কলজেটা যেন একেবারে পুড়ে যাচ্ছে। পাগলা কুকুরের সাথে বন্ধুত্ব। ঠিকই বলেছো। আল্লাহর কাছে শুকর করা উচিত যে সে নিজেকে মুক্ত করতে পেরেছে। এখন থেকে সে বুঝতে পারবে জীবনে মানেটা কি। যখনই তার বাসায় গিয়েছি তখন উপরটা ফিটফাট থাকলো, ভিতরটা ফাঁপা দেখেছি। ফ্রিজটা সবসময় খালি ছিল।
আচ্ছা এই কয় পয়সা বেতনে সিগারেট হয় না, কি করে জীবন চলে? এসব বলো না, আমার অন্তরে জ্বালা বাড়িও না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখনই ওর কথা ভাবি মনটা কেঁদে ওঠে। হাজার হলেও সে আমার বোন তো। সেটা আমি জানি মা। জেলখানার সেলের মতো ওদের ছোট্ট ঘরটিতে খাওয়া পড়ার ব্যাপারে এত কষ্ট পেয়েছে যে অল্প বয়সে বুড়িয়ে গেছে, অথচ তার বয়স খুব একটা হয়নি। 30-এর ওপর না? কি বলছো তুমি? তোমার মাথায় ঠিক আছে তো? এখনো তো 25 বছরও হয়নি ওর। তোমার বাবার খাতায় লিখে রেখেছে, এনে দেখাবো তোমাকে। মা, তুমি এত তাড়াতাড়ি উঠলে কেন? যদি দুপুর পর্যন্ত ঘুমোতে তবু তোমার জন্য চা তৈরি থাকতো। না মা, এ অভ্যেস করতে গেলে অনেক সময় লাগবে মা। এই দিনগুলোর কদর বোঝো, বেশ করে ঘুমিয়ে নাও এবং নিজের প্রতি যত্ন নাও, যেন সেই বন্দিখানার কষ্ট পুষিয়ে যায়। আচ্ছা বলো তো দেখি, গত রাতে আরামে এবং মন ভরে ঘুমোতে পেরেছো তো? মানে আবার কি? বর্তমানে তোমার চিন্তা ভাবনা দায়িত্ব কিছু নেই, কেন তুমি মন ভরে ঘুমাবে না? ও তো ঠিকই বলেছে মা। কি বলবো, ইচ্ছে ছিল যেহেতু কোনো চিন্তা ভাবনা নেই, বালিশে মাথা রাখার সাথে সাথেই যেন ঘুমিয়ে পাথর হয়ে যায়। কিন্তু ভোর পর্যন্ত যতবারই চোখ লেগে এসেছে ততবারই আমার বাচ্চাদের চেহারা ভেসে উঠেছে, তারা আমার জন্য কাঁদছে। দেখো চা ফেলে দিও না, একটু আমাকে দাও, আমাকে দাও, আমি ঢেলে দিচ্ছি। ধরো, পেট ভরে খাও, একটু পরেই বলো না আবার খিদে লেগেছে। মামুনি কবে আসবে? হ্যাঁ হ্যাঁ আসবে। মামুনি এসেছে বাবা। কোথায় যাচ্ছো? ঠান্ডা লাগবে, দাঁড়াও। বলো তো মামা, তোমার জন্য কি এনেছি? এক্ষুনি বলে দিচ্ছি, বেলুন। তাও আবার লাল। তোমাকে ধন্যবাদ মামা। দুষ্টু কোথাকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো তো? আপনার দোয়া। এসো হাত দাও। ওনার অবস্থা? কার? তোমার বাবার। জানি না, হ্যাঁ? তবে গত রাতে বাসায় ফেরেনি। কেন? মনে হয় মায়ের সাথে রাগ করেছে। কি নিয়ে? এইভাবে জোরে চাপ দিও না, পেটে যাবে। জিজ্ঞেস করছি কি নিয়ে রাগ করেছে? ওই সেই ঘটনা নিয়েই। না, আব্বা আমার মতোই রাজি ছিলেন না যে ফরিদা আপা তালাক নেই। মামা যান, আমার মামুনি কোথায়? যদি ওটা ধরতে পারো তাহলে মামা তোমার জন্য আর একটা কিনে আনবো। এই তো ধরে ফেললাম, এক্ষুনি ধরে ফেলবো। আহা, তাড়াতাড়ি করে ধরো, ধরো তাড়াতাড়ি। বোকা কোথাকার। মামা সাবধান, ফেটে যেন না যায়। না না, ফাটবে না, ধরো এটা। সাবাস, আরেকবার। এটা কি 18 ক্যারেটের? হ্যাঁ কেনার রসিদ আছে? আছে। এই নিন। হ্যাঁ। ওটাকে ধরতে পারছো না মামা? এক্ষুনি ধরছি। ঠিক আছে, আমি ধরছি। দেখো। শো শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, আমাদের জন্য কি এনেছো? দেখো, যে মা, জিনিসটা কেটি তোমার তোমার বাবা সবচেয়ে এসেছে। প্রিয় সেটাই তোমার জন্য কিনে এনেছি। নাও, খুব ভালো চকলেট। অনেক ধন্যবাদ বাবা। এইটা পেটের জন্য ভালো নয়, মামাকে দেবে না? না, ঠিক আছে, মামা তোমার জন্য আর চকলেট কিনবো না। মিছি মিছি বলেছি মামা যান, নাও। অনেক ধন্যবাদ মামা, পেটটা যে। নাও মামা, খাও খাবো না মামা, এমনি দুষ্টুমি করছিলাম। আমি খুব খুশি তাকে একটু আনন্দ দিতে পেরেছো। আব্বা যান, কেটির জন্য কি এনেছো?
আহা, এক প্যাকেট দুধ এনেছি যেন পেট ভরে খায় আর কান্নাকাটি না করে। আমার মায়ের দিকে তাকাও, বড় হয়ে উঠেছে। নাও, এটা তোমার জন্য, ধরো। চমৎকার বাবা, কষ্ট দেয়নি তো তোমাকে? না, দুপুরের খাবার একসাথেই খাবো, কি বলো? খাবার কি আছে? কি বলবো আমিও জানি না, শেষ পর্যন্ত ঝোল বা তরকারি যা হোক একটা কিছু রাখবো। এতে কিছু মনে নেবে না তো? না, বলেছি খেলতে যাচ্ছি। তোমার মাকে বলেছো? সবাইকে। এখানে আসবে কথা বলেছো? না, তবে এমন ভাবে বলেছি যে দুপুরে খাবার খেতে ঘরে না ফিরলেও তারা চিন্তা করবে না। এসো কেটি, এসো। এসো। দেখি শরৎ, এসো মামা কোলে আসো। দেখি দেখি মামাকে ধরতে পারো নাকি? ধরো তো। পারলে না। তোমার খবর কি? কোথায় যা আছে খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, হলদি কোথায় রেখেছো ফরিদা? আচ্ছা বলো তো, যদি হলদি না থাকে তাহলে কি দিলে এই তরকারিতে এই একই স্বাদ পাওয়া যাবে? এই সমস্ত রান্না বান্নার কাজ মেয়েদেরই। আসলে আমি ঠিক এই সমস্ত বুঝি না। ও, যদি চুলোর উপর আরো রাখো তাহলে পুড়ে কয়লা হয়ে যাবে যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই দুরাত কোথায় গিয়েছিলে? কবরস্থানে। আমার মনে হয় তুমি তোমার বোনের বাসায় গিয়েছিলে। ফরিদা কোথায়? হ্যাঁ, সে সেলাই ক্লাসে ভর্তি হতে গেছে। মানুষ চেহারের কোনো খবর আছে কি? আমি চাই 100 বছর তার কোনো খবর না আসুক, মরুক গে যাক, আমার কি? হ্যাঁ? তার খবর রাখার দায়িত্ব কি আমার, যে আমার দিকে ওরকম বড় বড় চোখ করে তাকাচ্ছ? কি বলবো, আমি জানি তুমি ওই মেয়েটার বিচ্ছেদ ঘটিয়েছো, এখানে এনে রেখেছো ঠিক ওর বড় বোনের মতোই অবস্থা করতে। মনে হচ্ছে সব দোষ একা তুমি আমার ঘাড়ে চাপাতে চাচ্ছ। লজ্জা করে না? কে তাকে বাধ্য করেছে তালাক নিতে? আমি না তুমি? বাহ, তুমি কি মনে করো ওই ছেলেটা আমার কলজের টুকরার পর যত অত্যাচারী চালাক আমি বোবা হয়ে থাকবো কিছুই কি বলবো না? তোমার কলজের টুকরোর উপর কি কি অত্যাচার হয়েছে বলো দেখি, একটা অন্তত শুনে রাখি। তোমাকে বুঝিয়ে বলার মতো ধৈর্য আমার নেই। তা না হলে একটা একটা করে তার অপকর্মের কথা বলে যেতাম, সব শুনে তুমি হয়ে থাকতে। তার অপকর্মের অন্তত পক্ষে একটা বলো দেখি, শুনে আমার মুখ হাঁ হয়ে যায় কিনা দেখি। হাঁ। তোমার যদি বিবেকই থাকতো তাহলে প্রথম যেদিন আমার মেয়েটার উপর হাত তুলেছিল সেদিনই তোমার উচিত ছিল তাকে এমন আঘাত করা যাতে তার মগজটা। চুপ করে থাকো, আমার মুখ খুলেও না বলছি। এসব কথা ছাড়ো তো। একবার হাত ওঠানোর কারণে কি বিচ্ছেদ? না সাহেব, সংসার খরচ না দেয়া, খারাপ ব্যবহার করা, নিজের একটা বাড়ি না থাকা। এতক্ষণ তুমি যেসব কথা বললে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে এই সমস্ত ঘটনা ঘটা তো স্বাভাবিক। তখনই তাদের মধ্যে দা কুড়োল সম্পর্ক, আবার পরক্ষণই মধুমিলনের বাঁশি বাজে। আমাদের সেখানে উস্কানি দিতে যাবার দরকারটা কি? ফের শুরু করেছো? কসম খেয়ে বলছি, যেটা গত হয়ে গেছে সেটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। ও তো ঠিকই বলেছে। আসসালামু আলাইকুম। ভর্তি হয়েছে কি? হ্যাঁ, অনেক কষ্টের পর। বাহ, পয়সাও দেবো আবার কষ্টও করতে হবে? তারা বলছিল বছরের মাঝখানে, এখন অসম্ভব। তারপর বললো এটা করো ওটা করো, অনেক তর্কের পর বিরক্ত হয়ে আমার নাম তালিকাভুক্ত করলো। তাই নাকি? হ্যাঁ। ঝামেলা গেছে। কবে থেকে ক্লাস শুরু হবে? আজ বিকেল থেকেই। খুব ভালো। তোমার বগলে নিচে ওটা কি? ও, এটা একটা কাপড়, আসার পথে কিনে এনেছি। অবসর সময় এটা দিয়ে আমার জন্য কিছু একটা তৈরি করব। কত করে মিটার? অনেক দামাদামির পর 55 5 রিয়াল দিয়ে কিনেছি।
আবার 5 রিয়াল কি জন্য? কে জানি, তারা বললো 5 রিয়ালই নাকি তাদের লাভ। হ্যাঁ, ওটা তার বাপের সদকা, কুচকে যাবে না তো? মনে হয় না। খোদা তোমার ভালো করুন। ফরিদা, জি। তোমার খাবার চুলোর উপরে, তোমার সবজি আর দই আছে ফ্রিজে। শোনো। জি মা। 1 কাপ চা বানাও তো, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। ঠিক আছে মা। ক্লাসে গিয়ে কি হবে? দর্জি হবে। এটাও তো অনেক কাজের একটা। কেউ কেউ লোকমাটা এইভাবে ঘুরিয়ে মুখে দেয়। 2টো বাচ্চাকে ফেলে রেখে এখন সে যাবে সেলাইয়ের ক্লাসে। বাহ, সেলাই শিখে কি খারাপ কাজ নাকি? হায় রে, কুমারী থাকাকালীন সময় যে তখন তার এই বুদ্ধিটা হতো। এখনো দেরি হয়নি। বেগম, তোমার খামখেয়ালি বন্ধ করো। মেয়েটাকে তার নিজের সংসারে ফিরে যেতে দাও। জামাইয়ের হাজার দোষ দেখেও মানুষ মুখ খোলে না। কেন খামাখা বিনা কারণে একটা সুন্দরী বিনয়ী যুবককে মেয়ের চোখের আড়াল করলে? ঘরে ঘরে খবরটা পৌঁছে গিয়েছে। ভুল করেছি কিনা ঠিক করেছি পরে বোঝা যাবে। হায় আল্লাহ, এই লোকটাকে নিয়ে কি করব? খোদাও তোমাকে ছাড়বে না। জানি না আল্লাহর ওই বান্দা ছোট্ট 2টো মাসুম বাচ্চা নিয়ে একাকী কি কষ্ট করেই না দিন কাটাচ্ছে। খাও মামনি, খাও। বাবা, মুখ খোলো। দুপুর থেকে এ পর্যন্ত তুমি তো কিছুই খাওনি। মুখ খোলো দেখি মামুনি। বাবা মা কোথায় গেছে? আমাকে কি কাজ করতে দেবে না দেবে না? খাও খাও মামনি, খাও। এই হয়ে গেছে, দেখি দেখি দেখি। এই মা আর আসবে না? তুমি খেলছো, খেলো। তোমার বোনকে খাওয়াচ্ছি, দেখছো না? খোলো মামনি, মুখ খোলো। আর একটু আছে, মুখ খোলো। এই হয়ে গেছে। কি হলো? খুব 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 জোর পেশাব লেগেছে বাবা। হাত আটক দেখলেই তোমার পেশাব লাগে। ধিক্কারের জীবনে। দৌড়ে যাও, আমি আসছি। দৌড়াও। মামনি খাও। বাবা, তুমি তো এখন বড় হয়ে গেছো। পেশাব করা হয়ে গেলে আমাকে ডাকবে, কেমন? বাবা। আবারও বাবা? তুমি দেখছো না তোমার বোনকে খাওয়াচ্ছি। মুখ খুলো মা, আর একটু খাও। মামনি, তোমার শরীর এত গরম কেন? তুমি অসুস্থ হলে আমি একা মানুষ কি বিপদে না পড়বো? বাবা তাড়াতাড়ি এসো। আসছি। বাবা, কি দুর্বিষহ জীবন আমার। খোদা নারী কি না করতে পারে। বাবা জলদি এসো বাবা। আপা, কি হলো আপা? আপা এদিকে আসুন, আসুন না। কি হলো? কি ঘটেছে? হ্যাঁ, জানি না, মনে হয় ফরিদা আপার শরীরটা ভালো না। কি হয়েছে মামনি? হ্যাঁ, না বাবা, চিন্তার কিছু নেই, কিছু হয়নি। হঠাৎ মনটা ভালো লাগছে না। তুমি যদি ঘরেই সেলাইয়ের কাজ করবে তাহলে ক্লাসে যাবার দরকার কি? যাই, ব্যস্ত থাকার জন্য এই দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে জানতেই পারছি না। এটা তো সন্তান পালনের সময়, স্বামীর কাছে থাকার সময়। কিছুই হয়নি, খামাখা থেকে আশকারা দিও না, এটা ক্লান্তির কারণে হচ্ছে। ডাক্তার এসেছেন। আমার মেয়েটা ওই বদ্ধ খাঁচায় থেকে যতটুকু ক্লান্ত হয়েছে তা এখন তার পুষিয়ে নেওয়া দরকার। সেই বদমাইশটা জীবনটাকে এমন করেছে যে বাপের বাড়িতে এসেও তার নিস্তার নেই। ওখানে তাকে এমন দাসীর মতো খাটিয়েছে যে এখানে এসেও সে কাজ ছাড়তে পারছে না। তোমার বোন ঠিকই বলেছে, দিন কি চলে যাচ্ছে যে তোমার এখনই লেগে যেতে হবে জামা সেলাই করতে। ওঠো মামনি আমার, ওঠো, চলো ঘরে গিয়ে টেলিভিশন দেখি গে। আপনারা যান, আমি সব গুছিয়ে আসছি।
এরা চিন্তা করছে এক, আর আপা চিন্তা করছে অন্য। সবকিছুই বলা হচ্ছে আসল কথা ছাড়া। আল্লাহই জানে তোমার অবস্থা কি যাচ্ছে। বাচ্চাদের থেকে দূরে, স্বামী থেকে দূরে, সংসার থেকে দূরে, এরা সব একঘেয়েমি কথা বলছে। আপনি যান বাবা, আমি আসছি। বাচ্চাদের কথা মনে পড়ে খুব খারাপ লাগছে, তাই না? জেনে রাখো, তোমার স্বামীও তোমার মতোই কষ্ট পাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাফ করবেন, এই রাতের বেলা আপনাদেরকে কষ্ট দিচ্ছি। কি হয়েছে? কিছু ঘটেছে কি? আমার মেয়ে মারা যাচ্ছে। অনুরোধ করছি সম্ভব হলে কোনো ডাক্তারের কাছে বা হাসপাতালে পৌঁছে দিন। কি হয়েছে? জানি না, তার অবস্থা খুব খারাপ। কি মুশকিলে পড়লাম। আমরা মেয়ের বাসায় দাওয়াত খেতে যাচ্ছি তো। বেগম, দাওয়াতের কথা ছাড়ো, প্রতিবেশী বিপদে সাহায্য করা কর্তব্য। মেয়েটাকে নিয়ে এসো, আমরা অপেক্ষা করছি। নিষ্ঠুর কোথাকার! মারা গেছে। তুমি তাকে হত্যা করেছো। বোনটি আমার, আল্লাহ তোমাকে ভালো করে দেবেন। কেঁদো না, ভালো হয়ে যাবে। মাশাআল্লাহ, এই তো সোনামণিটা। হে খোদা, আমি এখন কি করব? আহা, অত অস্থির হয়ে পড়লে চলবে কি করে? হ্যাঁ, মনে করেছে তুমি একাই বাবা হয়েছো, আমিও সন্তান বড় করেছি। এরকম বিপদ আপদ সবারই আসে, এত তো দুনিয়া ওলটপালট হয়ে যায়। কয়েকদিন আগে হলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু এত সব ভয়ের কারণ হলো খোদা না কারুক বাচ্চার যদি কিছু হয় তাহলে আমার শ্বশুর পক্ষ আমার কবর খুঁড়ে হলেও প্রতিশোধ নেবে। এমন তো কিছু হয়নি যে তুমি এভাবে নিজেকে শেষ করে দিতে চাচ্ছ। ডাক্তারও বলেছে তেমন মারাত্মক কিছু নয়। এখানে বসে বিশ্রাম নাও। খোদা করুন বাচ্চাটা সুস্থ হোক। শুয়ে পড়ো। সত্যি বাপ মা হওয়া কঠিন। সব আমাকে দাও। আল্লাহ শুকর, তার অবস্থা অনেকটা ভালো। ডাক্তার বলেছেন 1 ঘন্টা পর বাসায় নিয়ে যেতে। আল্লাহর হাজার শুকর। দেখলে তো বাবা, এখন দুশ্চিন্তা মুক্ত হতে পারো। তোমার মেয়ের অবস্থা খুবই ভালো। ঘুমাও বোন, ঘুমাও। চিন্তা করছো? হ্যাঁ, আমি জানি তোমার মনের অবস্থা। এইটাই তো জীবন, একবার দুঃখ একবার সুখ, এভাবেই তো জীবনের সমতা রক্ষা হয়। বর্তমানে আমার সবটুকুই দুঃখের। আমার সব কাজই যেন মুখ থুবড়ে পড়ছে। আর তো সহ্য হচ্ছে না। যদি ধৈর্য ধরতে পারো তাহলে বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। আর কত? এ কি বলছো? এই বয়সে যদি তোমার স্ত্রীর সঙ্গে বনিবনা না হয়, এতে যদি তুমি ভয় পেয়ে যাও। ভয় পাবে কেন?
স্ত্রী এবং দুটো বাচ্চা যার তার ভয় পাবার প্রশ্নই আসে না। এদের ভাগ্যে কি আছে? এই অবুঝ শিশুদেরকে বড় করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, এ সমস্ত দায়িত্ব এখন কে নেবে? এই বান্দার ঘাড়েই পড়বে আর কি। কি প্ল্যান করেছো? কি করা উচিত বলে আপনি মনে করেন? যাই বলো, ব্যবস্থাটা একটা করতেই হবে। ওই বাচ্চা দুটো তোমাকে যেভাবে আটকে রেখেছে, তাতে এভাবে তোমার বেখেয়াল থাকাটা ঠিক হবে না। খোদার কথা আমি চিন্তাই করতে পারিনি এভাবে আটকে যাব। জানি, সত্যি কথা বলতে কি তুমি বুঝতেই পারোনি কখন এবং কিভাবে বাচ্চারা এত বড় হয়েছে। হ্যাঁ, আপনি একেবারে ঠিক কথাই বলেছেন। আসলে বুঝতেই পারিনি কবে এরা বড় হয়েছে। এই জন্যই পারোনি যে ঝক্কি ঝামেলা সব অন্য একজনের ঘাড়ে ছিল, ফরিদা খানমের। আচ্ছা, তোমার স্ত্রীকে আবার ফিরিয়ে আনার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেছো কি? তার কথা বলবেন না। থামো, আগে আমার কথা শেষ হোক, তারপরে তুমি কথা বলো। মাফ করবেন, বর্তমানে আমার চিন্তা এটাই, যে কোনো একটা কাজে নিজেকে জড়িয়ে ফেলা। কাজ তো অনেক পাবে, কিন্তু আমার কথা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। এদের দায়িত্ব কে নেবে? আসলে আমি এখন চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে আছি। আচ্ছা, কিছুদিন এদেরকে তোমার মায়ের কাছে রেখে আসছো না কেন? চাচ্ছি তো, কিন্তু আমার মন সায় দিচ্ছে না। কিন্তু কেন? আসলে আমার মা আমাদের বিচ্ছেদের খবর জানেন না। অর্থাৎ এই সময়ের মধ্যে তোমার মা জানেনই না তোমার মাথার উপর কত বড় বিপদ? মহিলাদের কথা মতো চললে শেষে পরিণতি এমনই হয়। আমার স্ত্রী বলতো মায়ের সঙ্গে সম্পর্ক রাখলে সুখ হবে না। আমিও আমার স্ত্রীর কথা মতো মায়ের সঙ্গে সম্পর্ক রাখিনি, কিন্তু এটা উচিত হয়নি। এটা ঠিকই যে এটা করা তোমার মোটেও উচিত হয়নি। হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। কিন্তু সে সময় জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমার বিবেচনায় যা এসেছে অথবা আমার স্ত্রী যা বলেছে তাই করেছি। মনে কিছু নিও না, আমার মনে হয় তোমরা দুজনেই ভুল করেছো। ফরিদাও এইসব কথা বলে ভুল করেছে, তুমিও ভুল করেছো তার কথা শুনে তোমার মায়ের কাছে যাওনি। আপনার কথাই ঠিক। এজন্য আমিও লজ্জা পাচ্ছি, মায়ের সামনে গিয়ে কি করে মুখ দেখাবো বুঝতে পারছি না। মায়েদের মন তোমরা চিনতে পারোনি, তারা এতই ক্ষমাশীল যে অন্য কারো কাছে তা পাবে না। আমার মনে হয় এটা অতখানি গুরুত্বপূর্ণ নয়। প্রথম কাজ হলো তোমার একটা আয়ের পথ বের করা। প্রথম পদক্ষেপ হলো বাচ্চাদেরকে তোমার মায়ের কাছে রেখে আসা। দ্বিতীয় পদক্ষেপ হলো ভেবে দেখো কোন কাজটা তোমার জন্য সহজ। যে কোনো কাজ, এমনকি বোঝা টানতেও রাজি আছি। চিন্তা করো না, তুমি ভালো মানুষ, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমরা কোথায় যাচ্ছি? তোমার দাদির বাসায়। তুমি তোমার দাদিকে ভালোবাসো? দাদি যে তোমার জন্য গাড়ি কিনে দিয়েছিল মনে আছে? ওই লাল গাড়িটার কথা বলছো তো? হ্যাঁ, গাড়িটা কেনার দুদিন পরেই দরজাটা ভেঙে ফেলেছিলে মনে আছে? দাঁড়াও দেখি ঘরে আছে কিনা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। কি আশ্চর্য, এতদিনে মায়ের কথা মনে পড়লো? পথ ভুলে এসেছো তাই না? একবার তো খোঁজও নাওনি মরে গেছি না বেঁচে আছি। মানুষ সন্তান বড় করে এই পরিণতির জন্যে? এক অচেনা লোকের মতো ভেতরে আসছো না কেন? স্বাগতম জানাতে হবে নাকি? আরে কেইওয়ান জি, এসো আমার কলজের টুকরো, এসো এসো আমার কোলে। ওয়ালাইকুম সালাম। চলো ভাই, ভেতরে চলো আমার কলজের টুকরো, এসো। চলো ভাই, আমার সোনা মানিক। নামো ভাই, নামো তো দেখি একটু। মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছে, আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক। আচ্ছা ফরিদা কই? মা, ফরিদা মারা গেছে। হ্যাঁ, বাচ্চাটা একথা কি জন্য বললো? কেমন বাবা, মানুষ কখনো এমন খারাপ কথা বলে না। হ্যাঁ, খুব ভালো ছেলে। ফরিদার কি হয়েছে আমাকে খুলে বলো, সত্যি করে বলো আমাকে, আমি চিন্তায় পড়ে গেলাম। তোমার বাবার যে কি হয়েছে, কতদিন পর আমার সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু তার বুদ্ধি লোপ পেয়েছে। তুমি মনে ভুল ধারণা এনো না মা। মা, ফরিদা নেই।
মা ফরিদা নেই মানে? এ আল্লাহ, যদি কিছু বলো দেখি কি ঘটেছে। তুমি কি চাও আমি দুঃখ পেয়ে মারা যাই? কিছুদিন হলো বিচ্ছেদ ঘটেছে। আমি মরে গেলেই হতো। কেন? আমি জানি না। তাহলে তাহলে আর একটা কোথায় কি যেন নাম রেখেছো তার? তোমার মেয়ের কথা বলছি। কেটি। কেটিকে প্রতিবেশী বাড়িতে রেখেছি। ছবিটা এখান থেকে সরিয়ে ফেলাই ভালো মা। বাহ, আমি কে সামান্যতম আভাসও পেয়েছি তোমার মধ্যে কি কোনো মনুষ্যত্ব আছে? হুঁ, সেটা হলো গিয়ে তোমার বিয়ে, আর এটা হলো গিয়ে তোমার তালাক দেয়া। বাবা, ওই যে আমার মায়ের ছবি, চেয়ে দেখো। এসো, চলো দেখি টিয়া পাখিটা খাঁচার মধ্যে কি করছে দেখি। দেখো, চেয়ে দেখো, খুব সুন্দর। আদর করে খেতে দাও। কাছে এসো। হাত বাড়িয়ে দাও। দাও, নাও, খাও খাও। এই সমস্ত অশান্তির আগুন তার সেই হিংসুটে বোনটাই লাগিয়েছে। খেতে চাচ্ছে, খাও খাও। বাইরে থেকে যদি ফু দিয়ে আনতে তাতে কলকের ছাইগুলি উড়ে যেত। ফু দিয়েছি তো। খুব সুন্দর বাবা। তোমাদের সংসার সুখের হোক, প্রথম থেকে সে এটা চাই। মনে আছে মা, বিয়ের দিন সে কেমন গোলমাল বাঁধিয়ে দিয়েছিল? ও হো 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 হো। সে যেন রাগে একেবারে ফেটে পড়ছিল। আরে বাবা, আসলে ব্যাপারটা তো সোজা হয়ে দাঁড়িয়ে থাকা কিংবা মাটিতে উল্টে পড়া নয়। আমার সমস্যাটা হচ্ছে আমার স্ত্রী ভোগ বিলাসের জন্য আমাকে এবং বাচ্চাদেরকে রেখে চলে গেছে। কোন ভোগ বিলাসের কথা বলছো ভাইজান? এটাই যদি সমস্যা হয় তাহলে সব খুলে বলছো না কেন? কেন এভাবে মেপে মেপে কথা বলছো? সত্যি বলতে কি, গত 4 মাস থেকে আমি বেকার। বাহ, তোমাকে বের করে দিয়েছে? না, কোম্পানি বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে বন্ধ হয়ে গেল? শুধু আমি একা নই, সব কর্মচারীরাই বেকার হয়ে গেছে, সেই সাথে আমিও। এর জন্য দুঃখ করবার কি আছে? হা হুতস্ত করবে তারাই যারা শারীরিকভাবে অক্ষম, যাদের কোনো রকম শিক্ষাও নেই। মাশাআল্লাহ, তুমি সুস্থ সবল এবং তোমার ডিপ্লোমাও আছে। এই শহরে বহু কোম্পানি আছে যারা ভালো কর্মচারী চাচ্ছে। কেন সে সব জায়গায় খোঁজ করনি বাবা? গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু হলো? দাঁড়াও, ঘরে ঢুকে নি। আজকেও কিছু হয়নি। দাঁড়াও, জামাটা পাল্টে নি, মুখ হাত ধুয়ে আসি, 1 কাপ চা খাই, তারপর হিসেব নিকেশ করো। না বললে কি হবে, মলিন চেহারা দেখেই বুঝে গেছি। এই মাস শেষ হলে হবে 3 মাস। খোদাই জানেন এবারে কি বাহানা খাড়া করব। ঘর ভাড়া তো দূরের কথা, বিদ্যুৎ পানির বিলই বা কোত্থেকে দেব? মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে, গ্যাসের বিলের কি করব? তোমার বাপ দেবে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেবেই। নেই যখন তারা অপেক্ষা করুক না। এই, তোমার মরা আমার ঘরে চাপাচ্ছে, যা বলে তাদেরকে বলো। আমি তো কুলিগিরি করতে পারি না, কাজ নেই, বুঝতে পারছো না? কাজ আছে, না হলে এত লোক করছে কি? এটা বলো যে কাজ করার ইচ্ছে নেই। হিসাব রক্ষণ ছাড়া অন্য কোনো কাজই আমি করতে পারি না, কোনো কাজই না। অবস্থা যখন এই, তখন চলো না আমার বাবার বাড়ির উপরতলায় গিয়ে থাকি গিয়ে। এতে বাড়ি ভাড়ার ঝামেলা থেকে তো অন্তত বাঁচা যাবে। এখানে মাসে একবার আমাদের মাথা খারাপ হয়, আর ওখানে ঘন্টায় ঘন্টায় মাথা খারাপ হবে। এতে আমি কি করতে পারি? খিদের জ্বালায় বাচ্চারা কেঁদে বেড়াচ্ছে, আর সাহেব অপেক্ষা আছেন কখন তিনি টেবিল চেয়ারে বসবেন। এতই যখন বাচ্চাদের জন্য চিন্তা, তাহলে দক্ষিণে যখন বেশি বেতনের চাকরি পেয়েছিলাম তখন তুমি কেন সেখানে আমাকে যেতে দাওনি? দেইনি এজন্য যে তোমার ইচ্ছাই ছিল আমাকে বাবা মার কাছ থেকে দূরে সরাবে। আমি জানতাম কি মতলব তুমি এঁটেছো। আমি বলে রাখছি, আমার বাবা মাকে ছেড়ে এখান থেকে 1 পাও নড়বো না, কিছুতেই না। যেখানে ইচ্ছা তুমি যেতে পারো, তা না হলে আমাকে তালাক দিয়ে দাও, মিটে যাক সব। তালাকই দিয়ে দেবো? তুমি কি একটা রসগোল্লা নাকি? যাই হই, তোমার মতো বেকার ভব করে নই যে কোনো দায়িত্ব থাকবে না। তোমার বকবকানি আর সহ্য করবো না। আমার বাবার উপর অভিশাপ, যদি তোমাকে তালাক। তোমার বাবার কসম, আমাকে যদি তালাক না দাও। যদি আমি না দিই তাহলে মুখে থুতু দিও। এই জেলখানার 1 মুহূর্ত থাকবো না, তাতে তালাক দাও বা না দাও। বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাবো। ওঠো। তুমি মরে গেলেও বাচ্চাদের নিতে দেবো না। ঠিক আছে, বাচ্চাগুলো তোমাকে দান করে গেলাম,
এগুলোকে বড় করো, তোমার মতো বেশরম অলস বানিয়ে ফেলো। যাও বলছি, আর যদি এক মুহূর্ত থাকো মেরে তোমার পা ভেঙে ফেলবো, মাথা দুপার করে ফেলবো। স্বপ্নেও আমাকে দেখবে না। মা দাঁড়াও, আমি যাবো। কিছু হয়নি বাবা, এসো, তোমার মা মরে গেছে, এসো। এই কাজটাই যদি তুমি ঠিক দাম্পত্য জীবনে শুরুতেই করতে পারতে, তখনই যদি তালাক দিয়ে দিতে। এভাবে তাকাচ্ছ কেন? নারীরাই তো সংসার পরিচালনা করে থাকে। অভাবের সময় স্বামীর সংসার ঠিক রাখাই তার যোগ্যতার পরিচায়ক। ভালো অবস্থায় যে কেউ চালিয়ে নিতে পারে, এতে নৈপুণ্যের কি আছে? এসব অবান্তর কথাবার্তার ফলেই তো তোমার স্ত্রী বেপরোয়া হয়ে পড়েছে। তার লজ্জা শরম একেবারেই শেষ হয়ে গেছে। দোষ জারি হোক না কেন, এটা আমার জন্য একটা জাহান্নামে পরিণত হয়েছে, যাতে আমি আর আমার সন্তানরা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বাবা, অযথা চিন্তা করো না। যাও, তোমার মেয়েটাকে এখানে নিয়ে এসো। আমার চোখের মনির মতো তাকে আমি আদর করব। মামুনি, খুব খিদে পেয়েছে, কেটিও কাঁদছে, দুধ খেতে চাচ্ছে। আমাকে রান্না করতে দেবে না দেবে না? আরে সেদিন কি হবে যদি 1 ঘন্টার জন্য আমি না থাকি? আর পুড়িয়ে ফেললো তো সব। ঘুম এসে গেছে? তেল দিয়ে ভাজছো না কেন তুমি? মাখন দিয়ে তো সব ভাজা যায় না। আমি এভাবেই ভাজতে জানি। যদি এর থেকে ভালো পারো তাহলে তুমি ভাজো। তুমি আজ কেমন হয়ে গেলে কেন? আমার কিছুই হয়নি, তুমি অযথা দোষ দিচ্ছ। আমি দোষও দিচ্ছি না, রান্নাও করছি না। সেই সকালে অফিসে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে এ বাড়ির রসদ জোগাড় করে যাতে চাকরানি না হতে হয়। ধন্যবাদ। ফরিদা, মা তুমি কোথায়? খাবার ঠান্ডা হচ্ছে তো। সে মনে হয় রাগ করেছে। রাগ করবে কেন? আসলে বাচ্চাদের জন্য তার কষ্ট হচ্ছে। তুমি আবারও ভুলে গেছো, 1000 বার বলেছি বড়দের কথার মধ্যে কোনোদিন নাক গলাবে না। এসব কথা বাদ দিয়ে মাথা নিচু করে তুমি তোমার খাবার খেয়ে নাও। আমার মনে হয় ফরাদের কথাই ঠিক। বাচ্চাদের চিন্তা তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমার মনে নেই ফিরে এসে সেদিন বলেছিল ফেলে আসা দিনগুলিকে মনে করতে চাই না? হ্যাঁ, মানুষ যখন বোধ শক্তি হারায় 1000 রকম কথা বলে। এমন কোন মা আছে কি যে বাচ্চাদের কাছ থেকে দূরে থেকে আনন্দে থাকে? হ্যাঁ, তুমিও অযথা এবং ফালতু দরদ দেখে তাকে উস্কে দিচ্ছ, যাতে শেষ পর্যন্ত ওই আস্থা ঘুরে ফিরে যায় তার অপদার্থ স্বামীর কাছে। প্রথমত তার সংসার সম্পর্কে যা বলছো তা কি ঠিক হচ্ছে? দ্বিতীয়ত যদি মনে করো ঠিক, তবু স্বামী স্ত্রী কি মত বিরোধ হলেই তালাক নিয়ে নেয়? খাওয়া সেরে নাও, খোদা না করুন তোমার না আবার মাথা গরম হয়ে যায়। এটাও তো হতে পারে না আমরা খাবো আর সে উপোস করে থাকবে। সে হয়তো ক্লান্ত, খিদা লাগলে এসে খেয়ে নেবে। বলছিলাম ফরাদ গিয়ে ডেকে আনলেই তো ভালো হতো। অযথা ব্যাপারটাকে এত জটিল করো না, খাচ্ছ খেয়ে নাও। ব্যাপারটা তুমি যেভাবে নিচ্ছ অত ছোট নয়। আমরা যদি গুরুত্ব নাও দেই নিজেই জটিল হবে। উহ, মাশাআল্লাহ। দুটো বাচ্চার ব্যাপারে এর সাথে জড়িত। তোমরা নিজেরাও কিছু করছো না, অন্যকে কিছু করার সুযোগ দিচ্ছ না। এইভাবে চলতে থাকলে সেও তো আর একটা বিয়ে করে বসতে পারে। এই ব্যাপারে কোনো চিন্তা করেছো কি? যখন বাচ্চা দুটো তার সৎ মায়ের হাতে পড়বে তখন কি দুর্গতিই না হবে? হ্যাঁ মা ফরিদা, তুমি খাবার টেবিলে আসছো না কেন? ফরিদা, কোথায় যাচ্ছ? যাচ্ছি আপাকে ডাকতে। ডাকার দরকার, যাচ্ছি আপাকে ডাকতে। ডাকার দরকার নেই। তোমার বাবার মতো সব ব্যাপারে নাক গলাও কেন? বসো বলছি। হ্যাঁ, জোর খাটাতে চাও? খাবারই খাবো না বলছি। মরগে যাও। তোমরা ঝগড়া করছো কেন? কোথায় যাচ্ছ? না, এই খাবার না খেয়ে যাচ্ছ কেন? প্রতি পদে পদে তাকে জিজ্ঞাসাবাদ করো কেন? অন্ততপক্ষে তাকে ছেড়ে দাও, সে নিজের চিন্তা নিজে করুক। হ্যাঁ,
আমার দিকে ভেবে তাকাচ্ছ কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটে যা আয় করি সবই তোমাদেরকে দিই আমি। তারপরে কেন তোমরা আমার সাথে এরকম ব্যবহার করছো? আমি তো তেমন কিছু বলিনি। ছেলেটা তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে মা, এটা ঠিক না যখন তখন বলবে এটা করো ওটা করো না। তোমাকে আর মাতবড়ি ফলাতে হবে না, আমরা জানি কখন কোথায় কি করতে হবে। লানত পড়ুক তোমাদের মতো কুচক্রীদের ওপর। এটা কি খাওয়া হলো? এটা কি জীবন? তুমি আমাকে একটা কথা বলবে? তোমার স্বামী তো প্রথম দিন থেকে এ ধরনের মানুষ ছিল না, ছিল? সত্যি কথা বলতে গেলে না, তবে আপনাকে একটা কথা বলে রাখি, প্রথম দিন থেকে সে যদি এরকম ব্যবহার করতো তাহলে কখনো তাকে বিয়ে করতাম না। এটা তুমি ঠিক বলেছ। আচ্ছা বলো দেখি, কখনো চিন্তা করে দেখেছো কি তোমার কথা মতো যে স্বামী এত ভালো চরিত্রের এবং কর্মঠ ছিল, কি হলো যে হঠাৎ করে সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করলো? কি বলবো, মনে হয় বেকার হবার পর থেকেই। শুধু কি বেকার হবার কারণে? না, তা ঠিক নয়, অন্য কারণও আছে। সেটা কি? যেমন যখন সে তার মায়ের বাড়িতে যেত, তারপর সে ফিরে আসলে একেবারে অন্য মানুষ হয়ে যেত। বোঝাই যেত যে তার মা এবং বোন তার কান ফাড়ি করেছে, অকারণে বাহানা খুঁজে সে এমন ব্যবহার করতো যে একেবারে মরে যেতে চাইতাম। তুমি কি ছিলে? যখন এখানে আসতে কান ভারী করতো না? তুমি অন্য মানুষ হতে না? যখন ঘরে ফিরে যেতে অকারণে স্বামীকে জিজ্ঞাসাবাদ করতে না? মানুষের উচিত অন্যের দোষ দেখার আগে নিজের দোষ দেখা। দোষ তারই ছিল। সে খারাপ ব্যবহার না করলে এখানে আসতাম না, খেদও প্রকাশ করতাম না। একবারও কি এমন হয়েছে তুমি তোমার স্বামীর সাথে রাগারাগি করেছো অথবা বদনাম করেছো, ওরা সমর্থন না করে বকাঝকা দিয়ে স্বামীর কাছে ফেরত পাঠিয়েছে? আমি সবসময় যা বলতাম এরা তাই সমর্থন করত। এরা চাইতো আমি যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে না পারি। কিছু মনে করো না, তুমি যদি বুদ্ধিমতী হতে, যখন দেখলে তোমার বোন এবং মা তোমার জীবনটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছে এবং তোমার স্বামীকে তাদের ইচ্ছা মতো চালাতে চাচ্ছে, তোমার উচিত ছিল না এই সুযোগটা তাদেরকে দেয়া এবং তাদের হাতে শাবল তুলে দেওয়া, যাতে তোমাদের সংসারটা এভাবে ভেঙে গুড়িয়ে দিতে পারে। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে স্বামীর মন জুগিয়ে এমন ভাবে আচরণ করতাম যাতে সে লজ্জায় গলে যেত, অন্যদিকে অপরের হস্তক্ষেপেরও সুযোগ থাকতো না। মা, 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 কোথায় গেলে মা? কি হয়েছে যে বাড়ি ঘর একেবারে মাথায় তুলেছো? বলছি রুটিগুলো কোথায় রাখবো? এটাও কি জিজ্ঞেস করতে হয় বোকা কোথাকার? জানো না রুটি কোথায় রাখতে হয়? দস্তরখানে রাখলে তুমি বলবে গরম গরম রাখাতে দলা পাকিয়ে গেছে, খোলা জায়গায় রাখলে বলবে বাতাসে শক্ত হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। এ বাড়িতে তো কারো স্বাধীনতা নেই। তোমার বোন ফাইমা এখানে নেই তাই জোর গলায় এসব বলছো। রুটি শক্ত হতে না দিলে দস্তরখানায় রাখো গে, যাও বলছি। আমাকে কথাগুলো শুনতে দিল না। মায়ের কথা হচ্ছে দরকার পড়লে ঝিয়ের কাজ করো, কিন্তু এই ধরনের পুরুষের সাথে সংসার করো না। তোমার মত কি? আমার এ পর্যন্ত যা কিছু তুমি বললে, হয় তোমার বোনের কথা ছিল,
না হয় তোমার মায়ের কথা। আমি জানতে চাচ্ছি তোমার স্বামীর ব্যাপারে তোমার নিজের কোনো মতামত আছে কি না। মার্শাল্লাহ, তুমি দুটো সন্তানের মা হয়েছো। এটা খুবই খারাপ কথা, মানুষ নিজের ক্ষমতাকে অন্যের হাতে তুলে দিয়ে নিজে অক্ষম হয়ে থাকবে। যদি স্বামীর ওপর নারাজ হয়ে থাকো, কেন তাকে নিজেই বলছো না? আর যদি তোমার স্বামী তোমার দোষ ত্রুটি দেখে, তার উচিত বোন আর মাকে না বলে তোমাকে বলা। যদি তুমি আমার কথা মানো, তাহলে দেখবে মতবিরোধ তোমাদের কখনো বিচ্ছেদ ঘটাতে পারবে না, আর কেউ কোনোদিন সাহসও পাবে না তোমাদের ব্যক্তিগত জীবনে অযথা হস্তক্ষেপ করতে। মনে হচ্ছে মাথায় মারি। মা, কি কাজ করছো? তুমি কি দেখতে পাচ্ছ না এখানে আমি ঝাড়ু দিচ্ছি? মা, ভিতরে আছে নাকি কেউ? তাতে তোমার কি? যাও পড়াশোনা করো গে। এসেছি বাবা কি খুঁজতে। সে গেছে কপয়সার পেনশন তোলার জন্য। এখানে দাঁড়িয়ে থাকতে ধুলোবালিতে ভরে যাবে, ঝাড়ুর কাছ থেকে সরে যাও। যাও বলছি। ঠিক আছে। আবুদ কোথাকার। কেউ না, আম্মা যান ঘর ঝাড়ু দিচ্ছে। হ্যাঁ, কাছে এসো। আচ্ছা, সব বোবা হয়ে গেল নাকি? যেভাবে বলেছি সেই মতো ভালো ব্যবহার করে এবং নমনীয় হয়ে তার অন্তর থেকে বিরাগ ভাবটা মুছে ফেলো। তুমি ফিরে যাও তোমার নিজের ঘর সংসারে। এই পন্থাই সঠিক পন্থা। যদি তোমার স্বামী এর পরও খারাপ ব্যবহার করে, আমার নামে যা ইচ্ছা মা, মা কি হলো মা? হায় রে কপাল, মা এটা কি হলো? আমার কপাল আর কি। দরজায় ছিটকানি লাগিয়ে বসুনি কেন? আম্মা যান? কিসের আম্মা যান? ওই সংসারে ফিরে যেতে সে তোমাকে বারবার উস্কানি দিচ্ছে। আমার হাত যদি কেটে দু টুকরো করে ফেলো, তবু আমি তাকে ওখানে যেতে দেব না। ভেবেছো কি তোমরা? 6 বছর ওই সংসারে তার রক্ত পানি হয়ে গেছে এবং যেদিকে ঘুরিয়েছে সে ঘুরেছে। যখন সে প্রথম স্বামীর ঘরে গেল, কি সুন্দর স্বাস্থ্য ছিল তার, কিন্তু যখন সেখানে ফিরে এলো, দেখছেন তো একটা শুকনো কাঠি। সে যাই হোক, যে লোকটি সম্পর্কে আপনি এত বদনাম করছেন সে তো 2 সন্তানের বাবা। সেই সন্তান দুটো আপনার নাতি নাতনি, এটা তো আর অস্বীকার করতে পারবেন না। পারবেন কি? ওদের বাবা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে যে তার বাচ্চারা করবে? আম্মা যান? আম্মা যান বলো না। আমি ওই নিমুখারাম মানুষটাকে আমার এই হাতের তালুর চেয়েও ভালো করে চিনি। আবারও যদি ওই শয়তান তোমার ঘাড়ে কোনো রকমে চেপে বসে আর ওই সংসারে তুমি আবার ফিরে যাও, তাহলে তুমিও শুনে রাখো মেয়ে, এবার তোমার লাশও আমাদের জন্য এখানে পাঠিয়ে দেবে। এখন বুঝে দেখো। কথাটা ঠিক হলো না। মানুষের খান তো সীমান নয়। যতদিন তার ওই বুড়ি মা এবং বেটে ধরনের বোনটা তার পরামর্শদাতা থাকবে, ততদিন সে সীমারের চেয়েও নিকৃষ্ট। প্রত্যেক মানুষের জীবনটাই তার নিজের সাথে জড়িত। কারো কোনো অধিকার নেই কোনো অবস্থাতেই অন্যের জীবনে অযাচিতভাবে হস্তক্ষেপ করা, তা সে মাই হোক বা তার বোনই হোক। ওহো, আপনার কথাটা মূল্যবান এবং আমার কথা তো এটাই, যতক্ষণ পর্যন্ত ওই 2 কুচক্রী থাকবে ততক্ষণ পর্যন্ত এদের জীবনে কোনো অবস্থাতেই শান্তি আসতে পারে না। আফসোস শুধু ওই দুজনই নয়, অসুবিধাটা অন্য জায়গাতেও আছে। ঠিক আছে, অনুমতি পেলে আমি এখন আসি। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন? একটুখানি বসুন না, আজকে দুপুরের খাবারটা আমরা না হয় একসাথে বসে খেয়ে নেব। অশেষ ধন্যবাদ, সেটাও আপনারই ঘর। সংসারের কাজকর্ম সব ফেলে রেখে এসেছি এই জন্য যে দেখি এদের জন্য কিছু কল্যাণ করা যায় কিনা। হ্যাঁ, কল্যাণের কথা যা বললেন তা হয়ে গেছে। তালা। যাই হোক, খোদা হাফেজ আপা। কিছু মনে করো না, কষ্ট দিলাম। না না, কষ্ট কি? তোমাদের মেহেরবানি। খুব খুশি হয়েছি। মুরুক্কে যাক, ভারী এসেছেন আমার কল্যাণের কাজ করতে। কমলা লেবু শেষ, শুকনো দানাগুলো একটাও মুখে দেয়নি। চমৎকার কমলার খোসা, নরম হলুদ ফল তো মুখে দিলেই গলে যায়। যখনই তুমি সিদ্ধান্ত নিতে পারবে, নিজেই নিজের জীবন পরিচালনা করবে, আমার দরজা তোমার জন্য খোলা আছে।
তোমার আসার অপেক্ষায় থাকবো। ঠিক আছে, ঠিক আছে মামুনি। খালাম্মা, খোদা তোমার সহায় হন মামুনি। খোদা হাফেজ। খোদা হাফেজ। অনেক কষ্ট করলেন খালাম্মা, আবার আসবেন। না না, তাতে কি, এটা আমার দায়িত্ব। ওনার প্রতি আল্লাহর রহমত হোক। প্রথম দিনই যদি কথা বলতেন তাহলে একটা কথা ছিল, কিন্তু এখন কোনোভাবেই তাকে গ্রহণ করতে পারবো না। কেন? আমার কাছে প্রমাণিত হয়েছে ওই মহিলা দায়িত্বহীন ও নিষ্ঠুর। এতদিনে সে একবারও বাচ্চাদের কোনো খোঁজ নিতে আসেনি, কোনোদিন না, কখনো না। হয়তো কোনো অসুবিধা আছে। জি না। সম্ভবত সে লজ্জা পেয়েছে। অনুমতি পাইনি। কার কাছ থেকে? তার মা আর বোনের কাছ থেকে। আমার মনে হয় না। সেটাই তো বলছি, আমার স্ত্রী তার মা আর বোনের অধীনে। তার সামান্যতম স্বাধীনতাটুকুও নেই। যে মহিলার নিজের কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই, অন্যের অধীনে থাকাটাই তার জন্য ভালো, সেটাই মঙ্গল। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে তুমি সঠিক পথে রয়েছো। আমি খুশি হয়েছি অন্তত একজন আমার মনের দুঃখ বুঝতে পেরেছে, যে দুঃখ আমাকে কুরে কুরে খাচ্ছে। অবস্থা যাই হোক, মেজাজ খারাপ করছো কেন বাবা? একটু শান্ত হও, তোমার দুটো সন্তান রয়েছে তো। জেনে রাখুন, ওরাই আমার সবকিছু। আমি মরে গেলে ওদের এতটুকু কষ্ট পেতে দেব না। তাহলে তোমার স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করতে হবে। বাচ্চাগুলো তোমাদের দুজনেই আদর যত্ন পাবে। এই পর্যন্ত তাদের মা না থাকাতে কোনো রকম কষ্ট পেয়েছে কি? আল্লাহর মতে ভবিষ্যতেও পাবে না। তাদের মায়ের কথা মনে আসুক, এই সুযোগ আমি দেব না। তোমার কি হবে তাহলে? আমার না, এটা ঠিক হলো না বাবা। তুমি দেখছি প্রতারণা করছো তোমার নিজের সাথে, সন্তানের সাথে, এমনকি তোমার নিজের স্ত্রীর সাথে। তাও আবার কিসের জন্য? যে একেবারে অযথা। আর তুমি দ্বারা মানুষ তার কথাকে কাজে পরিণত করতে পারে না। এই জেদটা বা কোন লাভের জন্য? সর্বদা জেদ চলে না, কখনো কখনো নরম হতে হয়। আমি নিশ্চিন্তে বলতে পারি, প্রথম স্ত্রীর মতো কেউ হয় না। আরো বড় কথা হলো, নিজের মায়ের স্থান অন্য কেউ নিতে পারে না। পারে কি? মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। বহুদিন হলো তোমাদেরকে দেখেছি। তোমারই জন্য আমি উৎসর্গকৃত। আমার মেহের পানে কি সুন্দর চেহারা। আপামনি, আমি ভয় পেয়ে যাচ্ছি। কি হয়েছে তোমার? কেন? কি জন্য? ভালো তুলেছি না? আমাকে কেন বলনি? কেন বলনি যে তুমি তাদেরকে দেখতে যাও? বলনি কেন আমাকে? ফাহিমা আপা বলেছে তোমাকে বলে দিলে আমাকে কঠিন শাস্তি দেবে। ফাহিমা? ফাহিমা তাহলে কথা জানতে তুমি বাচ্চাদের কাছে যাও। একবার কেটির খুব অসুখ হয়েছিল, আমার মুখ দিয়ে বের হয়ে গেল। আর সে বললে কেটির কি হয়েছিল? কবে কি হয়েছিল? তার অবস্থা এতই খারাপ ছিল যে স্যালাইন দিতে হয়েছিল। হায় খোদা, আমার এখন উপায়।
ঠিক সেই রাতে আমি এমন একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। কেন এতদিন আমাকে কিছু বলনি? বলেছি তো, ফাহিমা আপু বলেছিল যদি বলি তাহলে আমার কল্লা। আচ্ছা, ফাহিমা খানম। কতটা বোকা ছিলাম আমি, তাকে ভালো মনে করেছিলাম। আপা কাঁদছো কেন? আমি না আবারও তাদের দেখতে যাব। কবে 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 আমার সোনামণিতে দেখতে যাবে? কি সুন্দর লাগছে আমার সোনামণিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সোনামণি আমার। টুপিটা পরিয়ে দিই যেন ঠান্ডা না লাগে।
ওই যে উনি এসে গেছেন। কি আশ্চর্য, ওই মেয়ের এত বড় সাহস! বলেছিলাম না অযথা চিন্তা করার কোনো কারণ নেই, সে তো আর খুকি নয়। বাবার কথা শোনো। কি বলছো তুমি? এত রাতেও সে ঘরে ফিরবে না? কি আর বলবো ভেবে পাচ্ছি না। এবার পাড়া প্রতিবেশীদের আমি কি জবাব দেব? স্বামী ছাড়া মহিলার পক্ষে ঘন্টার পর ঘন্টা এভাবে কথা বন্ধ করলে কেন? একজন স্বামী ছাড়া মহিলার কোনটা ভালো নয়? কি এমন করেছে যে শরীয়ত সমাজ বিরোধী হয়েছে? তুমি কেন আমার পেছনে যাও, লেগেছো? তুমি পড়তে যাও। তুমি আমার পিছু ছাড়ছো না কেন? আজ রাতে তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? আমি বলেছিলাম যে স্বামী ছাড়া মহিলার পক্ষে গভীর রাত পর্যন্ত এখানে সেখানে ঘুরে বেড়ানো ঠিক নয়। যারা স্বামী ছাড়া হয় তাদের বেঁচে থাকার অধিকার নেই? তাদের কি মরা উচিত? আরে আরে, তোমাদের কি হয়েছে? মা, তোমার বোনের অন্য কোনো উদ্দেশ্য ছিল না, সে শুধু চেয়েছিল। অবশ্যই ছিল, প্রথম থেকেই খারাপ ছিল। আসলে আমি বোকা আর অন্ধ ছিলাম, মনে করেছিলাম আমার বোন বুঝি আমাকে সহানুভূতি দেখাচ্ছে। বোন হিসাবে সহানুভূতি দেখাবো, এটাই তো স্বাভাবিক। তুমি, তোমার আবার সহানুভূতি? তোমার ফন্দি হলো আমার জীবন ধ্বংস করে স্বামী এবং সন্তানদের কাছ থেকে দূরে সরিয়ে এনে আমার সাথে দুর্ব্যবহার করা। দেখেছো মা, নির্লজ্জ নিমক হারামরা ধ্বংস হয়ে যাক। মনে করেছিলাম তুমি একটা মানুষ, ভেবেছিলাম তোমাকে ভালোবাসা দিলে তুমি সেটা বুঝতে পারবে। বুঝেছি, খুব বুঝে ফেলেছি। তোমার চালাকি পূর্ণ দুশ্মনী আমি বুঝে ফেলেছি। ছাই পড়ুক তোমার মুখ। তোমার মুখেও ছাই পড়ুক। তুমি কি কান ভারী করনি? পেছনে লেগে থেকে আমার স্বামীকে দূরে সরিয়ে দাওনি? এমন করেছো আমার কলজের টুকরোদেরকে ছেড়ে আসতে বাধ্য হয়েছি আমি। তবে কে কে এমন করেছে? কে আমার দুর্ভাগ্যের জন্য দায়ী? তোমরা কি কিছুই বলবে না? মা বাবা তোমরাই বলো, আমি কে এর জন্য দায়ী? এই নির্লজ্জ চশমখোর কোথাকার! তাহলে কে করেছে? তুমি কি বলনি তালাক নিয়ে আসলে সব ঠিক হয়ে যাবে? বলনি বড় লোকের ছেলেরা আমার জন্য অপেক্ষা করছে? আমি? এই তুমি না তো, তাহলে কে? মিথ্যেবাদী! সাহস থাকলে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। তাকালে কি হবে? মনে করছো ভয় পাচ্ছি? লজ্জা করা উচিত। আমাকে এখানে এনেছো আরামে রাখতে নাকি তোমার চাকরানি বানাতে? স্বামী তাকে অপবাদ মাথায় চাপাতে, নিজের রাগ আমার উপর ছাড়তে, অফিসের বেতন ঘরের খরচ চালানোর দাপটা আমাকে দেখাচ্ছ। তুমি এতই হিংসুক কৌশলে আমার অবশ সন্তানদের মাতৃহীন করেছো। নিজের বোনকে তুমি করুণ অবস্থায় ফেলেছো। তুমি নিজেই ঠকেছো, অন্যের ঘাড়ে দোষ দিচ্ছ কেন? নিজ নেহায় তো গরিব পাত্র আসা মাত্র তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছো। দেখেছো তো, আমি তো তোমার মতো ঠকিনি। তোমার স্বামীর মতো একসাথে আসলে আমি পাত্তা দিতাম না। আজ পর্যন্ত কেউ তো এলো না। আহা, তোমাকে যদি না থামাই তাহলে কেমন পর্যন্ত কথা বলতেই থাকবে। মামুনি, আল্লাহ বেজার হবেন এভাবে তোমার বোনের মনে কষ্ট দিলে। আমার কি মন ছিল না? তুমি জীবনেও সুখ শান্তির মুখ দেখবে না বলে দিলাম। এই মুখ বন্ধ করো। যতই তোমাকে কিছু বলছি না ততই তোমার স্পর্ধা বেড়ে যাচ্ছে। আমি কি মিথ্যে বলেছি? অপেক্ষা করো, জারি জুরি সব ফাঁস করে দেবো, তাহলে তোমাদের আসল চেহারা বেরিয়ে আসবে। তুমি আমাকেও জড়িয়ে ফেলবে? হ্যাঁ, তোমার অহৈত কাদর স্নেহ আর ওর হিংসা বিদ্বেষ আমার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে। খুব ভালো বলেছো, ধন্যবাদ তোমাকে। আমার আদর স্নেহের যোগ্য পুরস্কারই তুমি দিলে। সব আদর স্নেহ ছিল না মা। যদি আদর করে ঘরে স্থান না দিয়ে বরং বকুনি দিয়ে আমাকে ফেরত পাঠাতে, তাহলে সেটাই আমার জন্য মঙ্গল হতো। আমি বোকা? যাও বলছি। ভেবেছিলাম তুমি একটা মানুষ, ওই সংসারে থাকার যেখানে আরামে থাকবে। এখন দেখছি তুমি ওই অভাবে সংসারে থাকারই উপযুক্ত। নিজের সংসারে থাকা অনেক ভালো তোমার মতো অহংকারের সাথে থাকার চেয়ে। বুঝতে পেরেছো? তুমি তো অন্ধ। আগে নিজের দিকে চেয়ে দেখো। আমার চাচাতো বোনের উপর যে বিপদ এসেছিল সেটা তোমার জন্য না। আমি আর বাড়িতে থাকবো না। হয় আমি থাকবো না, সে থাকবে। এখানে সবই তোমার, আমার এখানে জায়গা নেই। ফরিদা, কোথায় যাচ্ছ? মামুনি, এত রাত্রে কোথায় যাচ্ছ? যেতে দাও, ওটা একটা অকৃতজ্ঞ মেয়ে। তার জন্য এত কষ্ট করলাম, রক্ত পানি করলাম, শেষে দেখলে মেয়েটা আমারই দোষ ত্রুটি বের করছে। অবশ্যই বের করবে। তার সংসার ভেঙে দিয়ে তোমার সাথ মেটেনি, মেয়েটাকে এখান থেকে বের করে দিলে। কি হলো, হঠাৎ মুখ খুললে যে? তুমি ভেবেছো এখন আমি চুপ করে থাকবো আর তোমার যা ইচ্ছা তাই তুমি করে যাবে? এত চিল্লাচ্ছ কেন? প্রতিবেশীরা শুনে যাক, এই কি তুমি চাও? সবাইকে জানতে দাও যে তোমাদের দুজনের না আছে কোনো বুদ্ধি শুদ্ধি, না আছে এর মধ্যে মানবতার কোনো পরশ। জীবনে যেখানে যা পেয়েছি সব তোমাকেই দিয়েছি। যেদিন থেকে অবসর নিয়েছি এই নির্লজ্জটা রুটি রুজি খাচ্ছি। আমি একটা মরা গাছের মতো, আমার কণ্ঠ রুদ্ধ। তোমাদের জন্য কষ্ট করেছে, উপার্জন করেছে, এটা কি অন্যায় হয়েছে? আমার কি দায় পড়েছে তোমাদের জন্য সব করতে যাব? এরপর থেকে তোমার আনা কোনো জিনিস আমার গলা দিয়ে নামবে না। এতদিন মান সম্মান নিয়ে বেঁচে থাকার পর এখন তোমাদের তলবিবাহ হয়ে থাকবো, আর কোনো কথাই বলবো না। তুমি এখন আবার কোথায় যাচ্ছ?
যাচ্ছি জাহান্নামে। তুমিও দেখছি এত রাতে পাগল হয়ে গেছো। ব্যায়াম করছিলাম ক্লান্তি দূর করতে। বাবা কোথায় গেল? জাহান্নামে গেছে। অবস্থা এতই জটিল হয়ে পড়েছে যে সবাই যেন পাগল হয়ে গেছে। তুমিও সুযোগ পেয়ে গিয়েছিলে ওই মেয়েটার মুখে মুখে তর্ক করতে। সেই প্রথম শুরু করেছে। ঘুমিয়ে পড়েছে? মাথা রাখা মাত্রই ঘুম এসে গেছে। কি আশ্চর্য! আজকে পার্কে এমনই দৌড়াদৌড়ি করেছে বলার মতো না। যারাই তার দিকে তাকিয়েছে হেসে একদম গড়াগড়ি। ঘরে এসে যদি তার চারপাশে একটু ধূপ নিয়ে ঘুরিয়ে আগুনে ফেলতে ভালো হতো। এখন দেখবে তোমার ভাই তোমার দিকে এইভাবে তাকাবে। বলেছিলাম না? সে এইভাবেই তাকাক আর ওইভাবেই তাকাক, ঘরে ঢুকেই আমি তার জন্য ধূপ জ্বালিয়েছিলাম। খুব ভালো করেছো মামনি। মাশাআল্লাহ, হাজার শুকর, বাচ্চাগুলো খুব মেধাবী। বিশেষ করে কেইওয়ান এমন কথা বলে মানুষ অবাক হয়ে যায়। বলো দেখি ওরা কার মতো হয়েছে? আমরা তো আলহামদুলিল্লাহ পরিবারের সবাই একেবারে হাবা গোবা। মানে? মানে একজন আরেকজনের থেকেও বোকা। তোমার মরহুম পিতা কি ছিল? তিনি বা এর থেকে বাদ যাবেন কেন? হেসো না, সব কথাতেই হাসা ঠিক না। দুঃখের কথা এই যে এতদিনের মধ্যেও ফরিদা বাচ্চাদের একবার দেখতেও আসলো না। ফরিদার প্রথম থেকেই বাচ্চাদের প্রতি অতটা টান ছিল না। ঘোরাফেরা, বাপের বাড়িতে যাতায়াত করা, এসব নিয়ে সে ছিল ব্যস্ত। বাচ্চাদের দেখার সময় ছিল কোথায় তার? তুমি যা বলছো এটা ঠিক না। তাহলে কোনটা ঠিক বলো, আমরাও জেনে নি। এক্ষেত্রে এখন যেহেতু সবকিছুই একেবারে শেষ হয়ে গেছে, এসব নিয়ে আর মাথা ঘামিয়ে আমাদের কোনো লাভ নেই। যদি তুমি প্রথমেই ওই মেয়েটাকে বিয়ে করার জন্য অন্ধের মতো আগ্রহী না হতে, আমরা নিজেরাই দেখে শুনে তোমার জন্য রূপবতী ও গুণবতী মেয়ে বাছাই করে এই ঘরে নিয়ে আসতে পারতাম, যে সব দিক থেকে তোমার জন্য হতো উপযুক্ত। আর তোমার কথা মতো চলতো। কি বলছো? সবকিছুতেই উপহাস না। আম্মাজান ঠিকই বলেছে। যদি তখন তাড়াহুড়ো না করতে, আমার বান্ধবী আর সহপাঠীরা তোমার স্ত্রী হতে আগ্রহী ছিল। এখনো তো দেরি হয়নি। এখনো অনেকে আছে যারা তোমার সহপাঠীদের বদান্যতা প্রশংসার যোগ্য। তবে তোমার ভাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যে কোনো নারীর কথা শুনলেই আমি ভয় পাই। তারা তো ঝগড়াটে, স্বার্থপর, মেজাজি, রুক্ষ। কি হলো? মেজাজি, রুক্ষ এসব কি? কি সব আবল তাবল বকছো? আমি তোমাদেরকে একটা কথা বোঝাতে চাচ্ছি, আমি আর কোনোদিন বিয়ে করব না। এইভাবে কেউ মিশ্রি ভাঙে? দেখো দেখি, গোটা রুমটাতে মিশ্রির দানা দিয়ে ভরে দিয়েছো। এত তাড়াহুড়ো করে কাজ করা ভালো না। দেখেছো মাইলখানিক জুড়ে মিশ্রি ছিটিয়েছো। আসলে আমাকে আর দেখতে পারছে না, তাই যে কথাই বলি না কেন খারাপ লাগে। ভালো, খুব ভালো। এই যখনই কোনো মেয়ের কথা ওঠে তখনই তুমি এইভাবে হাই তুলতে থাকো কেন? অনেক হয়েছে, ঘুমাতে যাচ্ছি। কাল সকালে অনেক কাজ রয়েছে। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? জি ভালো। আপনি কেমন আছেন? কারখানার শোরগোল কেমন লাগছে? কান ঝালাপালা হয়ে যায়নি তো? কাজে থাকলে কান নিয়ে কোনো সমস্যাই হয় না। আচ্ছা, আজ রাতে কি কাজ আছে? ভালোভাবে কাজকর্ম করছো তো? সুস্থ দেহ থাকা একটা নেয়ামত। আচ্ছা, আজ রাতে ঘরে না ফিরলে কি হয়? বলছিলাম চলে এসো, একসাথে ডিনার খাবো। কারণটা কি? কোনো শুভ কাজ? জি ঠিক আছে, নিশ্চয়ই আসবো। পৌঁছে যাব সময় মতো।
এসো, ভেতরে এসো। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম মানু চেহের, অনেক খুশি হয়েছি। অশেষ ধন্যবাদ। কি বাবা, একা এলে যে? ফুলের মতো বাচ্চাগুলোকে আনলে না কেন? সারাদিন তারা খেলাধুলায় এতই ব্যস্ত থাকে যে সন্ধ্যের সাথে সাথেই তারা ঘুমিয়ে পড়ে। তাদের মায়ের জন্য দুঃখ হয়, যদি সে থাকতো। সেই তো এটা চেয়েছে। যা হোক, কথা দিচ্ছি যদি আবার এখানে কখনো আসি বাচ্চাদের নিয়ে আসবো। তারা আসলে সত্যি খুশি হব। এসো, বসো। যখনই তাদের মুখের দিকে তাকায় আমার নাতিদের মতো মনে হয়। আপনার মেহেরবানি। বসো, তোমরা এখানেই বসো। চা খেতে খেতে আমি রাতের খাবার তৈরি করে ফেলবো। আপনাদেরকে কষ্ট দিচ্ছি, মাফ করবেন। আসলে আমি কষ্ট দিতে চাই। এসব কি বলছো? আল্লাহর রহমতে অবশিষ্ট কাজ যেন সুষ্ঠুভাবে এগোই। তোমাদের পুনর্মিলনের জন্য এক গামলা খাবার মানত দেব। বলছিলাম যে বাচ্চা দুটোর জন্য তোমার মন যদি খারাপ লাগে, তুমি এখানে থাকতে ওদের নিয়ে আসতে পারি। বলেছি তো, তাদের অভ্যেস সন্ধ্যাবেলায় ঘুমানো। এখন তাদেরকে জাগানোটা ঠিক হবে না। যাই হোক, আমি বলছি তারা তো এখানে নেই, আর তোমার স্ত্রীও এখানে নেই। তার কথা তো অনেক আগেই বাদ দিয়েছি। কি ব্যাপার, আর একটা বিয়ে করেছো নাকি? না না, যদি বিয়ে করতাম তাহলে সর্বপ্রথম আপনি খবর পেতেন। ভয় পেয়েছিলাম। আল্লাহ না করুন, ভেবেছিলাম ওই মাসুম বাচ্চাদের জন্য তুমি সৎ মা ঘরে এনেছো। আমি প্রতিজ্ঞা করেছি এ ভুল আর জীবনে কোনো দিন করব না। সত্যি বলছি। বাচ্চাদের ব্যাপারে কিছুদিন হলো আমি সম্পূর্ণ চিন্তামুক্ত। অবস্থাটা এমন দাঁড়িয়েছে, তাদের যে মা ছিল এটা তারা ভুলেই যাচ্ছে। ভুল ধারণা। বলো দেখি, যে অবস্থা সৃষ্টি করেছে এতে কি সত্যি সত্যি সুখ আছে? কেন সুখে থাকবো না? আমার মা বোন বাচ্চাদের দেখাশোনা করছে, আমিও চাকরি করছি। এই জীবনে আর কি চাই? জীবনকে শুধু তুমি আর বাচ্চাদের নিয়ে। খোদার কসম, জীবনের মজাটা এখন উপলব্ধি করছি। কি বলবো, আমি মনে করি তুমি একটা জিনিস আমার কাছে গোপন করছো। আমি? তাহলে কে? একজন মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন স্ত্রী সন্তানের কাছে ফিরে আসে, তখন সন্তানের বাবা ডাক, স্ত্রীর মিষ্টি হাসি সারাদিনের ক্লান্তিকে দূর করে দেয়। আমিও তো সেই আশাতেই তাকে বিয়ে করেছিলাম, কিন্তু সত্যি বলতে কি সেরকম কোনো কিছুই জোটেনি আমার কপালে। তোমার দোষ তোমার কপালের নয়। আমাকে মাফ করবে, তোমার সঙ্গে রূঢ় ভাষায় কথা বলছি বলে। পুরুষ যদি ঘরকে সঠিকভাবে পরিচালনা করতে না পারে, তাহলে শান্তি তো দূরে থাক, ঘরে অশান্তির আগুন জ্বলে। তোমার স্ত্রী সামনে না থাকায় মনে হচ্ছে সব দোষ তার ঘাড়েই চাপাচ্ছ। হয়তো আমার ভাগ্যের নির্মম পরিহাস যে এত সব ভালো ভালো পাত্রী থাকতে সবচেয়ে ঝগড়াটে এবং স্বার্থপর মহিলাকেই আমি বিয়ে করেছি, যে আমাকে বঞ্চিত করেছে। দেখো মানো চেহের, মানুষ কারো বদনাম করে উদ্দেশ্য হাসিল করতে পারে না। সত্যি বলতে কি, তোমার প্রতিবেশী হিসাবে আমি এবং আমার স্ত্রী মনে করি তোমার স্ত্রী খুব ভালো মহিলা ছিল। তুমি যদি এত তাড়াহুড়ো করে তালাক না দিয়ে জীবনের সমস্যাগুলো বুদ্ধির সাথে আগেই সমাধান করতে, তোমার স্ত্রী নমনীয় তো হতোই, তোমাকে সাহায্যও করত। আমার স্ত্রী? যে কয় বছর আমরা একত্রে ছিলাম, কি আর বলবো, সামান্যতম সাহায্য যদি সে করত বা আমার কথায় যদি সায় দিত, সবকিছুতে না বলাটাই ছিল তার অভ্যাস। শুনছো তো? হ্যাঁ, শুনছি। যখনই কোনো কথা বা কাজ করতে চাইতাম, সে সব সময় তার বিরোধিতা করত। নিশ্চয়ই তার কোনো কারণ ছিল। কারণ আবার কি? সে সব সময় মনে করত ঠিক কথা বলে শুধু তার বোন আর মা, আর কেউ না। আল্লাহ সাক্ষী আছে, বিরক্ত হয়ে গেছি তাকে কথা বোঝাতে যে ওই দুইজন আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে, কিন্তু সে মানেনি। ডান দিকে গেলে বলতো বোন বলেছে, বাঁ দিকে গেলে বলতো মা বলেছে। 99% ছিল তার মা বোনের কথা, যা ছিল আমাকে হেয় করা। সেই দিনগুলো। কোথায় যাচ্ছ? আমি যদি খারাপ হয়ে থাকি তুমিই করেছো, আমাকে সন্তানদের কাছ থেকে আলাদা করেছো, আমাকে আপন পর সবার কাছে মূল্যহীন করেছো, আর এখন বসে বসে আমার নামে বদনাম করছো। তুমি তুমি আমার এবং বাচ্চাদের জীবনে বিষাদ ডেকে এনেছো। আমি? না হলে কে? কে
আমাকে সন্তানদের কাছ থেকে দূরে রেখেছে? কে আমাকে এই অবস্থায় ফেলেছে? হ্যাঁ, এটাই কি ছিল তোমার সেই সব প্রতিশ্রুতির পরিণাম? প্রতিশ্রুতি? তুমি তো জানতে আমার নিজের একটা ঘরও নেই, কি জানতে না? হ্যাঁ, ভালোভাবেই জানতাম। তোমার এই নিঃস্বতার কারণে মা বোনের সঙ্গে আমি ঝগড়া করেছিলাম। তুমি ঝগড়া করেছো? ঝগড়া করিনি আমি। তারা বলেনি তোমার বেতন কম, বলেনি তোমার নিজের কোনো ঘর নেই, বলেনি তোমার আমার পরিবার সমান নয়, বলেনি ওটা তো একটা ছন্ন ছাড়া যুবক, সংসার আর বাচ্চা লালন পালন কিছুই জানে না। এসবের প্রতিবাদ কে করেছে, তুমি না আমি? প্রতিবাদ না করলে কি হতো? হ্যাঁ, এখন এসব কথা তো বলবেই। ভুলে গেছো কি সব প্রতিশ্রুতি দিয়েছিলে? জীবন বাজি রেখে হলেও আমার জন্য একটা বাড়ি কিনবে আর একটা সুন্দর গাড়ি থাকবে। একটা আশা নিয়ে তোমার ঘরে এসেছিলাম, তোমার ছায়াতলে থেকে বাবার ঘরের চেয়েও আরো সুখে থাকবো। চেয়েছিলাম সবার কাছে প্রমাণ করব তুমি আর আমি এই যোগ্যতা রাখি, দুজনে মিলে সমস্যার সমাধান করব। কিন্তু তুমি যা বলেছিলে, প্রতিশ্রুতি দিয়েছিলে, তার কোনোটাই রাখোনি। ক্ষমতা ছিল কিন্তু রাখিনি, এই তো। রাখোনি, এতে কোনো আপত্তি নেই, কিন্তু এটা তো পারতে তোমার ছায়াতলে যখন আমি ছিলাম তখন আমার সাথে বন্ধুত্ব, সহমর্মিতা দেখাতে। সম্ভবত তুমি চেয়েছো বাসর ঘরে বিড়াল মারতে, আর সেজন্যই প্রথম দিন থেকে আমাকে বাঁধনের মধ্যে রাখতে চেয়েছো। তুমি কি আশা করেছিলে তুমি যা ইচ্ছা তাই বলবে আর আমি চুপ করে থাকবো? চুপ? তাই তো তোমাকে আঘাত করেছিলাম। ভালোই হয়েছে। যদি দোষী হতাম কোনো কথা ছিল না, কিন্তু তুমি এমন নির্মম, সামান্য একটু খাবার পুড়ে যাওয়ার গরম পাতিলটা এমন জোরে আমার মাথায় মেরেছিলে যে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছিল। তখন যদি না মারতাম তাহলে প্রতিদিনই পোড়া খাবার খেতে হতো। সব মেয়ে কি স্বামীর ঘরে এসে প্রথম দিন সব কিছু রান্না করতে পারে? আমি তো সারা জীবনে একবারই বিয়ে করেছি। এটা কি মানতে হবে যে আমার স্ত্রী শুধু পোড়া খাবার তৈরি করতে জানবে? দিন কি তোমাকে বলিনি ঘরের কাজ আমি জানি না? তখন তো বলেছিলে কোনো অসুবিধে নেই, ধীরে ধীরে সব শিখে নেবে। কি বলেছিলে না? হ্যাঁ, বলেছিলাম। তাহলে কেন ইস্ত্রি করার সময় তোমার জামার নিচে একটুখানি দাগ লেগেছিল বলে আমার উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিলে? কি জামা পুড়িয়ে ফেলেছো আর আশা করছো তোমাকে বলবো খুব ভালো কাজ করেছো? ইচ্ছে করে করেছি না, জানতাম না। আমার কি গায়ে জ্ঞান ছিল যে আমি জানবো তুমি কোনো কাজই জানো না? গায়ে জ্ঞান ছিল না, মুখের মিষ্টি কথা তো তোমার ছিল। আঘাত না করে যদি আমাকে বুঝিয়ে শুনিয়ে দিতে, অথবা এমন ব্যবহার করতে যাতে আমি নিজেই লজ্জিত হয়ে নিজেকে শুধরে নিতাম, কখনো বাধ্য হতাম না এভাবে সংসার ছেড়ে বাবার বাড়ি চলে যেতে, আর তারাও আমাকে ভুল পথে নিত না, যার পরিণতি আছে এই। এখন বলে লাভ কি? এ পথ তো তুমি বেছে নিয়েছো। না সাহেব, এ পথে যেতে তুমি আমাকে বাধ্য করেছো। আবারও বলছো আমি কি তোমাকে বাধ্য করেছি ওখানে যেতে? তাহলে কে? তুমি যদি প্রথম দিনে নেকড়েবাগ না হতে আমার কি মাথা খারাপ হয়েছিল যে আমি বাবার বাড়ি চলে যাব? আমি একটা ভালোবাসাপূর্ণ জীবন কাটানোর জন্য তোমার ঘরে এসেছিলাম, আঘাত পাওয়ার জন্য কিংবা গাল মন্দ শোনার জন্য নয়। নিয়েই তোমার সংসার করেছি, সব রকম দায়িত্ব পালন করেছি। আচ্ছা বলো তো, তুমি আমার আর বাচ্চাদের বেলায় কি দায়িত্ব পালন করেছো? তুমি এতই পাষাণ যে যখন তোমার কাছ থেকে আলাদা হয়েছিলাম বাচ্চাদেরকে দেখার জন্য একবারও আসতে দাওনি। আমি কখনো এ ধরনের কথাই বলতে পারি না। তুমি কি বলনি যে যদি আমি তালাক নেই বাচ্চাদেরকে দেখতে আসার অধিকার আমার নেই? তুমি কি বলনি যদি তাদেরকে দেখতে আসে আমার মাথা ভেঙে ফেলবে? ঝগড়ার সময় তো কেউ আর মিষ্টি কথা বলে না। মানুষ কথা কাটাকাটিতে হাজার রকম কথা বলে, তবে এগুলো মনের কথা নয়। আসলে চেয়েছিলাম তোমাকে ভয় দেখাতে, চেয়েছিলাম যেন আমাদের মধ্যে কোনোদিন তালাক না হয়। এত সব বিপদ আমার মাথায় চাপিয়েছো, তালাক দিয়েছো, বাচ্চাদেরকে আমার কোল থেকে ছিনিয়ে নিয়েছো, নিজের কাছে বাইরের মানুষের কাছে আমাকে হেও করেছো, আর এখন নতুন করে বলছো তুমি চেয়েছিলে তালাক যেন না হয়, চেয়েছিলে আমার মনটা ঠিক রাখতে। হায় খোদা, আমি যদি মরে যেতাম। কি হলো? কি হলো? কি হলো ফরিদা? ফরিদা, আমি ধরেছি। একটা কিছু করুন, আমার স্ত্রী মারা যাচ্ছে। খোদার দোহাই এক গ্লাস পানি নিয়ে আসুন। জলদি করো, দাঁড়িয়ে থেকো না, এক গ্লাস পানি নিয়ে এসো। আরে আমি যাচ্ছি। ওঠো ফরিদা। ফরিদা, কি হয়েছে ফরিদা? কি হলো? অত তাড়াতাড়ি কিসের? মানে ওই বাড়ির বউ বেহুশ হয়ে গেছে, তার জন্য একটু পানি নিতে দাও। তাদেরকে একান্তে থাকতে দাও। তুমি কবে এসব কথা বুঝবে? সে তো বেহুশ হয়নি, তার স্বামীকে একটু নাড়া দিয়ে দেখছে এখনো তার প্রতি ভালোবাসা আছে কিনা। আল্লাহর শুকর যে আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি, তাই না? ওই যে আসছে।
এসো 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 বাবা এসো। মানুষ তোমাকে অভিনন্দন, অভিনন্দন। আপনার মেহেরবানি। অভিনন্দন জানাচ্ছি, ভাগ্যবতী হও। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, অশেষ ধন্যবাদ। তোমরা দুজন আমার গাড়িতে ঘরে ফিরবে। মিসেস ফরিদা তার বাচ্চাদের দেখার জন্য একেবারে ব্যাকুল হয়ে আছে। হ্যাঁ, আমার জন্য চিন্তা করো না, আমি একবার যেতে পারবো। মাফ করবেন। নাও ওটো। হ্যাঁ সত্যি আমি খুব লজ্জিত, আপনারা অনেক কষ্ট করেছেন। এটা আমাদের দায়িত্ব ছিল, আর যেন ঝগড়া না হয় বলে দিচ্ছি। খোদা হাফেজ। আনন্দে থাকুন, দোয়া করছি। হ্যাঁ, নিশ্চয়ই। খোদা হাফেজ, সুখে থাকো, সুখে থাকো, খোদা হাফেজ। খোদা হাফেজ। ভালোই হলো। অনেক ধন্যবাদ। সত্যি আপনাদের ভালোবাসার কথা জীবনে বলার না মতো না না। না, তেমন কিছু নয়। আপনারা যা করলেন আত্মীয়রাও এত করে না। আপনাদের- এই উপকার আমৃত্যু আমাদের মনে থাকবে। চলো বাবা। এটা আমাদের দায়িত্ব ছিল। ঠিক আছে, আরেকটু উপরে। আমার খুব লজ্জা করছে। যদি কিছু মনে না করে তুমি যাও, তাড়াতাড়ি ফিরে এসো। আমার মনেরা যেন বুঝতে না পারে আমি এখানে আছি। আচ্ছা বলো দেখি, আমার মায়ের উপর এখনো তোমার রাগ আছে? না না না, কসম খোদার। বুঝতে পারছো না কেন? যা কিছু ঘটেছে তাতে তাদের কাছে আমার মুখ দেখাতে লজ্জা আজকে করছে। তোমাকে কিন্তু কলিং বেল বাজাতে হবে। এটা এই জন্য যে আমার মা তোমাকে দেখলে আমাকে দেখার চেয়েও বেশি খুশি হবে। সত্যি বলছো? মিথ্যে আবার কিসের? এ কয় মাস সবসময় তোমার পক্ষ নিয়ে কথা বলেছে আর আমাকে খালি বকেছে, সব দোষ আমার ঘাড়ে চাপিয়েছে। এখনো তোমাকে নিয়েই আমার উপর রাগ। তার কথা হলো যতক্ষণ না আমি তোমাকে সাথে করে ঘরে ফিরে আসবো, আমার সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। এতদিন কতই না ভুল চিন্তাতে আমি ডুবেছিলাম। আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার এবং আমার মায়ের মধ্যে মন কষাকষি দূর করার জন্য সবচেয়ে ভালো পন্থা হলো কলিং বেল টিপে তাকে চমকে দেয়া, চোখ মুছে ফেলো। বাচ্চারা তোমাকে এভাবে দেখাটা ঠিক না। খোদাই ভালো জানেন এগুলো আনন্দের কান্না, তুমি বুঝবে না কি অবস্থা যাচ্ছে। ভয় হচ্ছে তাদেরকে দেখলে হঠাৎ যেন বেহুশ হয়ে না পড়ে। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আপনার সালাম। হাতটা দিন, একটু চুমু খাই। এমন করছো কেন? আমাকে মাফ করে দিন আম্মাজান, আমাকে মাফ করে দিন। আমি এখানে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, আমরা কাজী অফিস থেকে আসছি। তোমার আশাই পূর্ণ হলো। আমার স্ত্রী তার সন্তানদের কাছে ফিরে এসেছে। খুব ভালো করেছো বাবা। ভেতরে আসছো না কেন? জি, আপনার মেহেরবানি। এসো। আমি জানি যে তোমার সন্তানদের জন্য তোমার মন ব্যাকুল হয়ে আছে। সত্যি আম্মাজান, ওরা কোথায়? ওরা কোথায়? সত্যি আমার মন ব্যাকুল হয়ে আছে। এটাই তো স্বাভাবিক। শোনা আমার, তোমার জন্য আমার কলসে পড়ে যাচ্ছিল, মা পড়ে যাচ্ছিল। মামুনি আমার, আমার আদরের ঘর। মামুনি, 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 আমার কলসের টুকরো আদরের ঘর, আমি যদি পড়ে যেতাম। তোমার জন্য মন কতই না কাঁদছিল। তোমাদেরকে এতদিন ধরে না দেখতে পেয়ে আমিও পাগল হয়ে পড়েছিলাম। হায় খোদা, আল্লাহকে আমাকে মাফ করবে। তোমাদের কাছ থেকে এতদিন দূরে ছিলাম, তোমাদের জন্য আমি মরতেও পারি।